যে কোনো সময় নিষিদ্ধ জামাত শিবির, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসেবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল, বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারীদের খোঁজার আহ্বান। 2 সপ্তাহ পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা আন্দোলনের নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। 4 আগস্ট খুলছে প্রাথমিক বিদ্যালয়। বন্ধ থাকবে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকায়। সারা দেশে পুলিশ আনসারের 313 স্থাপনায় সহিংস হামলা, নিহত 4, 1,500-এর বেশি সদস্য আহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। সচিবালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন আইনবিদরা। সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হলে মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এজন্য দ্রুত আইন সংশোধনের আহ্বান জানান তারা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে একটি অপরাধী সংগঠন বলা হয়েছে। এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে অপরাধী সংগঠনের মতো কাজ করেছে। ট্রাইব্যুনালের অন্তত 4টি রায়ে জামাতকে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানি সেনাদের পাশাপাশি জামাতকে দায়ী করা হয়েছে। জামাতের বিরুদ্ধে ৭১-এ যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 7 ধরনের অপরাধ সংগঠনের অভিযোগ এনে 2014 সালের 27 মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সংগ্রহ উৎপাদন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি পাওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ও এর অঙ্গ সংগঠনগুলোকে ৭১-এর নৃশংসতার জন্য তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এজন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চেয়েছিল তদন্ত সংস্থা। এরপর এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেই, যদিও বেশ কবার বিভিন্ন মহল থেকে দাবি এসেছে আইন সংশোধন করে সাজার বিষয়টি সুরাহা করার জন্য। নতুন প্রজন্ম জানতে পারবে যে ৭১ সালে জামাতে ইসলামীর কী ভূমিকা ছিল, কিভাবে তারা কাজগুলো করেছে। এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। আমরা আশা করব নির্বাহী আদেশের যে ভাষাটি হবে সেই ভাষাটিকে আইনের মধ্যে থেকে ভাষাটি পরিশুদ্ধভাবে হবে, যাতে এটি কোনো জায়গায় চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে। সেই জায়গাটিকে আমরা চাইব। তবে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকার জন্য বিচার দ্রুত করার তাগিদ দেন এই আইনবিদ। ৭১-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তো তারা কোথাও জবাবদিহি করেনি। যেটা আমি বারবার বলছি যে তারা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। তো এই ক্রিমিনাল অর্গানাইজেশনের কি ক্রাইম তারা কমিট করেছে, সেই ক্রাইমটা তো উচিত যে কোর্টে একটা ট্রায়ালের মাধ্যমে এসে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা। সংগঠন হিসেবে জামাতের বিচার না হলে মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আইনের মধ্যে শাস্তির বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করার বোধহয় প্রয়োজন রয়েছে। একই সাথে আমি অন্যান্য প্রসিকিউটরাল যে বিধানগুলো আছে সেগুলোও বোধহয় একটু ডিফাইন করা বা রিডিফাইন করার প্রয়োজন আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা তাণ্ডব সৃষ্টির চেষ্টা চালিয়ে সরকার পতনের পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নৈরাজ্যবাদীরা শ্রীলঙ্কার মতো সহিংসতা সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব
আলোচনার বিষয় তুলে ধরে এসব তথ্য জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছিয়ে নেয়ার চক্রান্তে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সাম্প্রতিক সহিংস ঘটনা তদন্তে এরই মধ্যে জুডিশিয়াল কমিটির পরিধি বাড়ানো হয়েছে, চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল তা জানারও তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশ জুড়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক দেয়া হয় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বঙ্গবন্ধু কন্যা মাছ চাষী হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক। মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড। সাম্প্রতিক সহিংস ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা। কথা বলেন কোটা ইস্যু নিয়ে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ২ সপ্তাহ পর সচল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে বাংলাদেশের ফেসবুকের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো দেশবিরোধী মন্তব্য করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, কোটা আন্দোলনের ১০ দিনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। সহিংসতার সময় ফেসবুক নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেমন মানেনি, লঙ্ঘন করেছে টেলিকমিউনিকেশন আইনও। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেয়া ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ২ সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে বুধবার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে ইন্টারনেটেও। বিটিআরসি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। টিকটক ও ইউটিউবের ব্যাখ্যা সন্তোষজনক হলেও ফেসবুকের কার্যক্রমে অখুশির কথা জানান প্রতিমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে ১৬ থেকে ১৮ জুলাই ৩ দিন ফেসবুকে ভুয়া ছবি, তথ্য ও কন্টেন্ট ছড়ানোর মতো গুজব ও উস্কানিমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণা রাখে এমন কাউকে পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে নিয়োগের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই ত্রুটি থাকতে পারে,
তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে মাত্র 13% কন্টেন্ট সরিয়েছে, আর ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে। এদিকে অনলাইনে গুজব ছড়িয়ে উস্কানি ও সহিংসতায় ভূমিকা রাখার অভিযোগে তারেক জিয়া, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, গোলাম মাওলা রনি সহ 50 জনের তালিকাও তুলে ধরা হয় বৈঠকে। তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে। এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য। ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফ্যাক্ট চেকিং ও প্রযুক্তিগত দুর্বলতা এড়িয়ে চলতে আরও আন্তরিক হবে এমন আশ্বাসের ভিত্তিতে এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 4 আগস্ট থেকে খুলছে সকল প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয় 4 আগস্ট রবিবার থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহ চালু থাকবে। তবে ঢাকাসহ 12 সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনা করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থীদের সুরক্ষায় গেল 16 জুলাই থেকে বন্ধ রাখা হয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন কোটা সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি ও আদেশ হয়নি আজ। শুনানির পরবর্তী তারিখ পরে জানানো হবে বলেও জানানো হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে আজ এই শুনানি হওয়ার কথা ছিল। সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি রিটটি দায়ের করেন। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর উই ওয়ান্ট জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। চট্টগ্রামে কর্মসূচি ঘিরে আদালত পাড়ায় মুক্তিযুদ্ধের সপক্ষের আইনজীবী ও বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিল ঘণ্টা চারেক। সিলেটে আন্দোলনকারী ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খুলনায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা। বরিশালে পুলিশ, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে জামাত শিবিরের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ 5 জনকে আটক করে। ময়মনসিংহ নগরীর 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ হয়েছে। এছাড়া নরসিংদী, নোয়াখালী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, যশোর, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া সহ বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতায় সম্পদ ও জীবনহানির পরও মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি জামাতের সশস্ত্র সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশ ও আনসারের 313টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের 3 ও আনসারের 1 সদস্য নিহত হন। আহত হন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের 1381 জন সদস্য। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার।
কোটা আন্দোলনকে পুঁজি করে গড়ে ওঠা সহিংসতায় সক্রিয় অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা। দফায় দফায় দেশ জুড়ে চলে হামলা, অগ্নিসংযোগ আর লুটপাট। হামলা ও অগ্নিসংযোগে টার্গেট হয় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য এবং বিভিন্ন স্থাপনা। পুলিশের সাজোয়াজান আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার সহ 4 বাহিনীর বিভিন্ন ধরনের 300টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। আক্রান্ত হয় 313টি স্থাপনা। এ সময় 4 বাহিনীর প্রায় 1,500 সদস্য গুরুতর আহত হন। নিহত হন পুলিশের 3 ও আনসারের 1 সদস্য। পুলিশের তথ্য বলছে, পুলিশের 235 স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের 80টি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। শুধু রাজধানীতে মহানগর পুলিশের ক্ষতি হয় 61 কোটি। এছাড়া পুলিশের 236টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। সহিংসতায় নিহত হন পুলিশের 3 সদস্য, আহত হন 1131 জন। তথ্য অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে 78 স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয় 30টি স্থাপনা। ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় রাজধানীর মতিঝিলে নিহত হন 1 আনসার সদস্য, আহত হন 98 জন। র্যাব ও বিজিবি স্থাপনায় কোনো হামলা না হলেও নাশকতাকারীদের হামলায় র্যাবের শতাধিক সদস্য আহত হন। ভাঙচুর হয় র্যাবের 13টি গাড়ি, আর দায়িত্ব পালনের সময় আহত হন 52 বিজিবি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, টার্গেট করে হামলা হয়েছে, তবে দেশের সম্পদ রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পিছপা হননি তারা। পুলিশকে অন্যতম টার্গেট করে কিন্তু পুলিশ স্থাপনা এবং পুলিশের যানবাহন এবং পুলিশ সদস্যদের উপর কিন্তু নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। প্রথম বুলেটটি যারা ছুঁড়েছিল মুক্তিযুদ্ধের সময়, সেই বাহিনী কিন্তু দেশের যে কোনো সংকটে সংঘাতে কিন্তু এত সহজে দমে যাওয়ার নয়। কোনো অপরাধীরা নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে, যে অরাজকতার চেষ্টা করে, তার বিরুদ্ধে অতীতেও যেমন বাংলাদেশ পুলিশ বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এই ধরনের অপশক্তিকে রোধ করার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ বুক চিতিয়ে দাঁড়াবে। আমাদের মনোবল অটুট রয়েছে, আমাদের সাহস সেটি অটুট রয়েছে। মনোবল ধরে রেখেই দায়িত্ব পালন করা হচ্ছে বলছে র্যাব। স্পেসিফিকভাবে যাদের আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি, বিভিন্ন ধরনের ফোন রেকর্ড, কল রেকর্ড এবং বিভিন্ন ধরনের আমরা যে সিসিটিভি ফুটেজগুলি পাচ্ছি সেগুলো বিশ্লেষণ করছি এবং আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমাদের মনোবলের কোনো ঘাটতি নেই। আমরা অত্যন্ত কঠোর মনোবল নিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সহিংসতায় সিলেটের পর্যটন ও আমদানি রপ্তানি খাতে হাজার কোটি টাকার ক্ষতি, বিভিন্ন স্থাপনায় আগুন ভাঙচুর। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণের প্রতিরোধের মুখে বিএনপি জামায়াত পদ্মা সেতু আক্রমণ করতে পারেনি, কিন্তু সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন ও মেট্রো রেলে আক্রমণ করতে পেরেছে তারা। এই মুহূর্তে শেখ হাসিনাই কাণ্ডারি মন্তব্য করে ছাত্রলীগের সাবেক নেতাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে র্যাবের হেলিকপ্টার টহল থেকে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
র্যাবকে নিয়ে এই ধরনের গুজব না রটানোর আহ্বান জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এই যে অপপ্রচার বা প্রোপাগান্ডা যেটা চালানো হচ্ছে, এখানে সবচেয়ে বেশি যেটা কথা বলা হচ্ছে, যেটা হেলিকপ্টার থেকে সাধারণ মানুষের উপরে গুলি করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য, যেখানে মানবঢাল হিসেবে সামনে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছিল, তাদের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সিলেটেও সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করে আগুন দিয়েছে তারা। এছাড়াও ব্যবসা ও পর্যটন খাতে প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্দরবাজারের প্রধান ডাকঘরে 19 জুলাই কয়েক দফা হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ডাকঘরে প্রবেশের দরজা ভেঙে নতুন ভবন এলাকায় ঢোকার চেষ্টা করে। তারা ডাকঘরের বাইরে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান সেদিনের কথা। গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের 2য় তলার গ্লাস এবং আমাদের রেস্ট হাউস আছে, ওই রেস্ট হাউসের গ্লাস পরবর্তীতে আবার হামলা করে আমাদের নতুন ভবনের গ্লাসগুলো ভেঙে ওরা চলে যায়। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন কয়েক দফা হামলায় ডাকঘরের ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। দুষ্কৃতিকারীরা ভিতরে ঢুকে প্রথমত নিচের গ্লাস, আমার ডিপিএনজি অফিস, পুরাতন ডাকঘর ভবনের এবং এজেন্ট ফিল্ডের সকল গ্লাস ভেঙে ফেলে, প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করে। আমাদের মেল গাড়িগুলো ভেঙে ফেলে। আনুমানিক ধারণা করতেছে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এটা 50 লাখ টাকার উপরে হয়ে যেতে পারে। দুদিনের সহিংসতায় নগরের বন্দরবাজার, মদিনা মার্কেট, আখালিয়া, তেমুখী, বিশ্ববিদ্যালয় এলাকা সড়কের ডিভাইডার ও গাছগাছালি ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশ বক্স, আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেয়। এতে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা। ক্ষয়ক্ষতিগুলো পরিমাপ করে পরিদর্শন করে একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে সচিব সাহেবের নেতৃত্বে একটা 5 সদস্যবিশিষ্ট একটা কমিটি গঠন করেছে। সেই কমিটি এগুলো পরিমাপ করে টাকার অঙ্কে 14 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন সহিংসতায় পর্যটন ও আমদানি রপ্তানি খাত সহ অন্যান্য ব্যবসায় ক্ষতি 1000 কোটি টাকার। এই সহিংস রাজনীতিতে দোকানপাট বন্ধ, কারফিউ সবকিছু মিলে কিন্তু আমরা এখন অলমোস্ট 10 থেকে 15,000 কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি ছিল। ব্যবসায়ীদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সিলেটে সহিংসতার ঘটনায় যারা জড়িত সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত 142 জনকে গ্রেফতার করা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নরসিংদী কারাগারে হামলা ভাঙচুরের সময় দায়িত্ব পালনে অবহেলার দায়ে কারারক্ষী সহ 77 জনকে বরখাস্ত করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা সুপার শামীম ইকবাল। এর মধ্যে 66 জন কারারক্ষী এবং অন্যান্য পদে থাকা 10 জন। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর করে 826 জন কয়েদি সহ 85টি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, জেলখানার যাবতীয় মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করে। 2024-25 অর্থ বছরে 6,760 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ নগর ভবনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বাজেট ঘোষণায় বলেন, সিটি কর্পোরেশনের কর বৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করে আয় বৃদ্ধি করেছে। চলতি অর্থ বছরে 1503 কোটি টাকা আয়ের লক্ষ্য নিয়েছে ডিএসসিসি। জানানো হয়, মশক নিধনে কীটনাশক বাজেটে রাখা হয়েছে 40 কোটি টাকা। নিজস্ব অর্থায়নে সর্বোচ্চ ব্যয় রাখা হয়েছে কর্মচারীদের বেতন ভাতায়। রাস্তা, ফুটপাত ও ড্রেনের জন্য 200 কোটি, ভৌত অবকাঠামো রক্ষণাবেক্ষণে ব্যয় 110 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানানো হয়। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত, অভিযোগের তীর ইসরায়েলের দিকে, দায় স্বীকার করেনি কেউ। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র হচ্ছে নদী ভাঙন। তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারের প্রায় 50টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পর কুড়িগ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছে নদী তীরের বাসিন্দারা। অনেকেই আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি স্থাপনায়। 3-4 ঘর আমার চলে গেছে, মনে করো গরু ভাসি যাওয়া যাচ্ছে। আমি খিতাব খাই স্কুলের মাঠে সব আশ্রয় নিয়েছি। দুর্গতরা বলছেন তেমন কোনো ত্রাণ সহায়তা পাননি। কিভাবে দিন কাটবে তা নিয়ে শঙ্কায় তারা। থাকার কোনো আশ্রয় নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। জায়গা বর্তমানে ওই 2.5 শতকের মধ্যে কাদা পড়ে আছে, এখনো ঠিক মতো থাকতে পারি না। এদিকে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে পরিকল্পনা নিচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। নতুনভাবে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করছি এবং যেখানে কাজ প্রয়োজন হচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চায় তিস্তাপাড়ের মানুষ। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। মঙ্গলবার বন্দরে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ 85 থেকে 86 টাকা দরে বিক্রি হলেও বুধবার তা কমে 80 থেকে 82 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ করায় পেঁয়াজ বাড়তি দামে কিনতে হচ্ছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসেবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারীদের খোঁজার আহ্বান। 2 সপ্তাহ পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা আন্দোলনে নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। 4 আগস্ট খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকায়। সারা দেশে পুলিশ আনসারের 313 স্থাপনায় সহিংস হামলা, নিহত 4, 1,500-এর বেশি সদস্য আহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।